আমি দেখতে পেয়েছিলাম, উনি এখন আছেন। তারপর প্র্যাকটিসে যে বিষয়গুলো নিয়ে আমরা আটকে যাই বা যে বিষয়গুলো কাজে লাগে সেইগুলোর ওপর স্যার খুবই জোর দিয়েছেন, শুধুমাত্র তাত্ত্বিক কচকচানিতে যাননি। যেগুলো আমাদের প্র্যাকটিসে কাজে লাগবে সেই বিষয়গুলোর ওপরেই স্যার খুব ভালোভাবে আলোচনা করে গেছেন। যেমন স্যার বলেছেন যে একটি মেয়ে মানে সেকেন্ডারি অ্যামোনিয়ার ক্ষেত্রে বলেছেন যে অবিবাহিত মেয়ে হয়ে যদি সেকেন্ডারি অ্যামোনিয়া নিয়ে আসছে তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে তাকে ট্যাকল করব। আমাদের ক্ষেত্রে সত্যি খুব অসুবিধা হয়ে যায় যে একটি অবিবাহিত মেয়ে, আমরা বুঝতে পারছি সেকেন্ডারি অ্যামোনিয়া 90% ক্ষেত্রেই হয়তো প্রেগনেন্সি কারণ হতে পারে, কিন্তু একটি অবিবাহিত মেয়েকে আমরা অ্যাপ্রোচ করব কিভাবে। তো আমাদের এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং অসুবিধাও বটে। তো স্যার এই বিষয়গুলো একদম পিন পয়েন্ট করে বলে দিয়েছেন, এবং আমরা ভাবি যে মেনস্ট্রুয়েশন মানে হয়তো একটি অঙ্গ থেকে যেহেতু বেরোচ্ছে ডিসচার্জ, সেহেতু সেটা হয়তো লোকাল সিমটম হবে, কিন্তু তা তো না। মেনস্ট্রুয়েশন মানে বিভিন্ন হরমোনাল খেলা, যেটা স্যার বলেছেন। সেখানে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, তাকে যে গোনাডোট্রপিন হরমোনগুলো আছে সেটা আসে হাইপোথ্যালামাস থেকে, পিটুইটারি থেকে। তো সারা শরীর এর মধ্যে জড়িয়ে আছে। সুতরাং মেনস্ট্রুয়েশন এতটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং স্যার পরবর্তীকালে আমাদের আরো সমৃদ্ধ করবেন, এটুকুনি আশা রাখি। এরপরে স্যার যেভাবে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবেন, স্যার যথেষ্ট বিচক্ষণ মানুষ, এবং আমাদের মতো জুনিয়রদের যাতে উপকার হবে স্যার তার বেস্টটুকু দেওয়ারই চেষ্টা করছেন, এটুকুনি বলছি। এরপরে আরো অনেক স্যারেরা আছেন, তাদেরকে তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় আছি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে। আমি আরো ধন্যবাদ জানাই যে আমাদের এই গ্রুপে এই মুহূর্তে উপস্থিত আছেন হামিম স্যার, এস জাহাঙ্গীর স্যার, রাজীব স্যার, অজয় দাস স্যার বলেছি, গিরিধর স্যার, নির্মলেন্দু, গায়ন স্যার, পার্থ, প্রদীপ স্যার, সবাইকে আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে। আমি এই পর্যায়ে আমি হামিম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনি কিছু অ্যাড করতেন। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বলার কিছুই নেই। আর যেই কয়েকটা টপিকসের উপরে আলোচনা করবেন বলেছেন, মানে যে কয়েকটা বিষয়ের উপরে, এই বিষয়গুলো এত সুন্দরভাবে সহজভাবে আমাদের ডক্টরদের মানে বোঝার জন্য খুবই উপযোগী করে স্যার এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে আসলে আমি একটা আমি লিখেছি যে সহজ এবং সাবলীল ভাবে যেন স্যার মণিমুক্তগুলো ছড়িয়ে দিলেন। এটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্যারের প্রাণবন্ত আলোচনা আমি ফুল শুনেছি, খুবই ভালো লেগেছে। আমরা এখানে অ্যাড করার মতো কিছুই নেই। স্যার যেগুলো বলেছেন খুবই সুন্দরভাবে, সহজভাবে, সবচেয়ে এত সুন্দর করে বলেছেন, এত সহজভাবে বলেছেন, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। আর আমরা অ্যাড করার কিছু নেই, কারণ বাকি বিষয়গুলো তো স্যার বলবেনই পর্যায়ক্রমিক। আজকের বিষয়গুলো স্যার খুব ভালোভাবে বলেছেন, এখানে অ্যাড করার কিছু নেই। আমার কিছু নেই, অন্য কারো অবশ্যই থাকতে পারে। তো ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ রাসূল স্যারকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমার খুব দুর্ভাগ্য, আমি অনেক দেরি করে জয়েন করে ফেলেছি যখন নীলকমল স্যারের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। আমি খুব উৎসুক ছিলাম, কারণ এমন একটা টপিক উনি আজকে আলোচনার মধ্যে এনেছেন, মেনার্কি টু মেনোপজ। নর্মালি 11 বছর, 10 বছর, 11 বছর বয়স থেকে শুরু করে 45 থেকে 55 বছর বয়স, এই যে লম্বা জীবনটাকে তিনি একটা আমাদের 1 ঘন্টা ক্লাস মধ্যে নিয়ে আসবেন, এটাকে একজনের দুঃসাহসিক প্রয়াস ছাড়া কিছু না। আমার দুর্ভাগ্য, আমি ওনার ক্লাসটা কিছু শুনতে পারিনি। আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে ওনার ভিডিওটা যখন আপলোড হবে সেটা দেখে নেওয়ার। আর এটা এমন একটা টপিক, আমাদের প্রত্যেক যারা প্র্যাকটিস করি, যারা দীর্ঘদিন করছি, তারাও কিন্তু এটা খুব নবীন বলতে পারে। কারণ প্রতি মুহূর্তে প্রতি মহিলা পেশেন্টের ক্ষেত্রে এই ডিজিজের যে স্টেজগুলো আসে, কখনো তাদের ডিসমেনোরিয়া হচ্ছে, কখনো
অলিগোমেনুরিয়া হচ্ছে, কখনো পলিমেনুরিয়া হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটে থাকে, এগুলো আমাদের প্র্যাকটিস লাইফে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই। তো এইটার উপরে একটা আলোচনা উনি করছেন। আমি আশা করব এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো চলে আসা তাড়াতাড়ি ওনার ক্লাসে জয়েন করার জন্য। যেহেতু আমি কিছু শুনিনি ওনার ক্লাস নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু এই ক্লাসটা উনি যে কথাগুলো বললেন শেষ মুহূর্তে যেটুকু পেলাম, তাতে আমি এটা বুঝতে পারছি উনি অনেক বিশাল আলোচনা করেছেন। এবং যে বইগুলোর কথা উনি বলেছেন সেগুলো আমরাও পড়ে এসেছি। সিসি চ্যাটার্জির বই, সিএস দায়ের বই, এই বইয়ের বাইরে গিয়ে আমরা অন্য বই পড়িনি। ফিজিওলজি পড়তে গিয়েছি, যেমন সিসি চ্যাটার্জির সঙ্গে আরো অন্যান্য বইও আছে, কিন্তু নবীনদের ক্ষেত্রে এই বইগুলো কাজে দেয়। আর নতুন নীলকুমার স্যারকে বোধহয় জানেন যে সিংহলিঙ্গমের একখানা বই ছাত্ররা খুব বেশি করে পড়ে, তো ওটা নেয় আজকাল। কিন্তু আবার মনে হয় আরো ভালো ভালো বই আছে, সেগুলো পড়লে আরো বেশি জানতে পারবে। তবে ক্লাসের সাথে সাথে প্রত্যেকেই বলবো যে স্যার যে বইয়ের কথা উল্লেখ করেছেন সিএস দায়ের বইটা যদি একটুখানি চোখ বোলায় তাহলে মনে হয় আরো অনেক বেশি আমরা জানতে পারবো। যেহেতু আমি ওনার ক্লাসে পুরো অ্যাটেন্ড করতে পারিনি, আমি দুঃখিত। আমি নিশ্চয়ই পরের ক্লাসে জয়েন করার চেষ্টা করব। এইটুকু বললাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সব থেকে যেটা আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে আমরা তো অনেক আগেই কলেজকে লেফট করেছি, তাই ক্লাসগুলো আমাদের সব বই তো সবসময় পড়া যায় না। তো হোমিও দর্পণ গ্রুপকে সর্বপ্রথম আমি ধন্যবাদ দেবো যে এইরকম একটা প্রচেষ্টা করার জন্যে। এবং যে রিভিশন হচ্ছে তো আমাদের নতুন করে জানতে পারছি, এটা একটা ভীষণ উপকার হচ্ছে। আর আজকে যিনি স্পিকার ছিলেন নীলকমল স্যার, খুব ভালো বলেছেন উনি। তবে একটা জায়গায় আমার একটা জানার ইচ্ছা রয়েছে যে এই অ্যামেনোরিয়ার ক্ষেত্রে উনি সবটাই বলেছেন, কিন্তু বিশেষ কোনো অসুখ বিসুখ বা বিশেষ কোনো ওষুধপত্র এইটাকে কোনো প্রভাবিত করে কি না, এই বিষয়টা যদি একটু কেউ ক্লিয়ার করেন বা যদি নীলকমল স্যার ক্লিয়ার করেন তাহলে খুব ভালো হয়। এইটাই আমার জানার বিষয়। মনে হচ্ছে যে এমন কোনো অসুখ বিসুখ আগে যদি থাকে ফ্যামিলি হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রিতে কোনো মহিলার, বা কোনো অন্য কোনো অসুখ বিসুখের জন্য কোনো ওষুধজনিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য হয় কিনা, এরকম কিছু জানা থাকলে যদি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি এখান থেকে বলাটা শুরু করতে বাধ্য হচ্ছি, কারণ ওটা বলাটা আমার উচিত ছিল। সেটা হচ্ছে, আমি অবশ্য ডেবিলিটি বলেই বেরিয়ে গেছি। যদি দেখা যায় যে এই যে রোগটা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে হিমাফিলিয়া, বা ওই মনে করতে পারছি না, ওই যে রক্তের অভাবের জন্য যে জিনিসটা হচ্ছে, মানে সিভিয়ার অ্যানিমিয়া, ফলিকুলার অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হ্যাঁ থ্যালাসেমিয়া, সরি থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কিছু ক্ষেত্রে কয়েকটা ক্যান্সারের ক্ষেত্রে পাওয়া যায়। আর একটা হচ্ছে যদি ওই 4টে ডিজিজ হয় ব্লাডের, এই সকল ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ডারি এবং প্রাইমারি অ্যানিমিয়াটা কিন্তু জন্মগত বা এ থেকে আমরা পেয়ে থাকি, মানে ফ্যামিলির গত দিক থেকে। স্যার আয়োটোজেনিক যেগুলো ওই মেডিসিন জনিত কোনো কারণ, এটা যদি একটু আর একটু বলেন। এটা তো আমরা কিছু অসুখ বিসুখের কথা কিছু না, পেলাম। ওটা সুস্পষ্ট ধারণা এর মধ্যে আমার নেই, অতএব ওটা আমার কোনো অভিজ্ঞতাও নেই, বা বইয়ে আমি সেভাবে পাইও নি, যদিও সে বই অনেকদিন আগে পড়া। হ্যাঁ, ইয়াট্রোজেনিক যে জিনিসটা বললেন, বা এটা আমি কিন্তু জানি না সেটা। না, এটা একটা হতে পারে আমার মনে হলো, আচ্ছা আমার তো জানা নেই। আর আপনি তো, আপনারা তো অনেক মানে ভালো প্র্যাকটিশনার, অনেক অভিজ্ঞতা আছে, এখানে আরো অনেকেই রয়েছেন, তাদের অভিজ্ঞতা লব্ধ যদি কিছু থাকে, সব যে বই থেকে বলতে হবে, বই থেকে পাবো এমন না হতে পারে। অভিজ্ঞতা লব্ধ যদি আর কারোর কিছু জানা থাকে, যদি একটু সমৃদ্ধ করেন। ধন্যবাদ। না, এইটাতে অ্যাড করার মতো অভিজ্ঞতা তো কিন্তু সেরকম হয়নি। যদি কখনো পরের ক্লাসে কিছু বলার থাকে, আজকে রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
ঠিক আছে। তাও স্যারের কথা যতটা শুনেছি খুব ভালো লেগেছে। এইভাবে যদি প্রচেষ্টাটা থাকে তাহলে আমাদের আবার রিভিশন হয়। মানে এগুলো তো সেই আমরা গাইনোকোলজি ফোর্থ ইয়ারে পড়েছি, সিএস দা যে কবে পড়েছি তার ঠিক নেই, আর যখন কোনো কেস আটকে গেছে তখন একটু আধটু পড়েছি। এইগুলো এইভাবে যদি গাইনোকোলজি বা অবস্ট্রিকাল সিমটম গুলো বা সার্জারিক্যাল কেসগুলো এইভাবে আলোচনা হয় খুব ভালো হয়। তো সিস্টেমেটিক্যালি স্যার যেভাবে পড়িয়েছেন আমি তো কিছু শুনিনি, তাই আমি কিছু মন্তব্য করতে চাই না। তবে আমার যেটা মনে হয়েছে যে আমরা তো যারা প্র্যাকটিস করি অনেক দিন ধরে, তারা তো ওই অ্যানাটমি ফিজিওলজি গাইনি সার্জারির দিকে বেশি না গিয়ে ওই ওষুধের দিকেই বেশি যাওয়ার চেষ্টা করি, যে ওই কোন ওষুধটা হবে। ওই তো এসে পেশেন্ট এসে বললো যে কোন ওষুধটা হবে, এই ওষুধ খুঁজি, কিন্তু অ্যাকচুয়ালি এইটা ঠিক নয়। বেসিক কারণগুলো কি, আমরা যে প্রাইমারি ইটিওলজিটা কি আছে, যে অ্যামিনোরিয়ার ইটিওলজি গুলো কি, ফিজিওলজিক্যাল কোনটা, কোনটা প্যাথোলজিক্যাল, কোনটা প্রাইমারি অ্যামিনোরিয়া, কোনটা সেকেন্ডারি অ্যামিনোরিয়া, কোন ওষুধগুলো খেলে আমাদের এইভাবে অ্যামিনোরিয়া গুলো দেখা যায়, এইগুলো তো দেখতে হবে। এবং একটু আগে একটা প্রশ্ন আসলো একজন স্যারের কাছ থেকে, যে কোন মেডিসিন গুলো খেলে এইগুলো হতে পারে, সেইগুলো নিউট্রিশনের কি জায়গাটা আছে, সিস্টেমিক কোন ডিজিজ গুলো আছে, নিউরোজেনিক কোন কারণগুলো এর মধ্যে আছে, এবং ক্রিপ্টোমেনেরিয়ার ক্ষেত্রে বা সেইগুলো কোনগুলো। তো স্যার তো ইনকমপ্লিট রেখেছেন, আরো তো বলবেন উনি। যেমন উনি অ্যামিনোরিয়া, প্রাইমারি অ্যামিনোরিয়া, সেকেন্ডারি অ্যামিনোরিয়া, ক্রিপ্টোমেনেরিয়াটা বলেছেন। উনি ডিসমেনোরিয়া, মেক্টোজিয়া, মেনোরেজিয়া বলবেন, তখন আরেকটু সুন্দরভাবে উনি বলবেন। তা আমি আছে কিছু এই ব্যাপারে আলোকপাত শুধু স্যারকে বলবো যে কেসগুলো যেমন কজেশনটা যেমন আমাদেরকে জানা দরকার আছে, তেমনি মেডিসিনটাও যেন স্যার একটু আলোকপাত করেন পরের দিন একটু বিশদভাবে, বা অন্যান্য যে স্যারেরা আছেন তারা যদি ওষুধগুলো সম্পর্কেও বলেন। তেমনি যেমন যে সমস্ত ছাত্র ডাক্তারবাবু আছেন কিংবা যারা একটু সিনিয়র আছেন, সবারই যাতে ব্যাপারটা মনোগ্রাহী হয়, এই বলে আমি শেষ করছি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা করব যে স্যারের যে আরো অনেকগুলো পার্ট এখনো বাকি আছে, সেইগুলোতে আমরা অবশ্যই আরো কিছু আমরা সংযোজন করবেন স্যার। তো সেই পর্যন্ত আমরা আসলে ওয়েট করব। আমরা এই এই বিষয়ের উপরে আর কি মানে এই ব্যাপারটা একটু জানতে ইচ্ছা করছে, এটা জানা হয়নি, মানে অকুপেশনাল কোনো হ্যাজার্ড আছে কিনা, এই যে অ্যামিনোরিয়ার ক্ষেত্রে কোনো অকুপেশনাল হ্যাজার্ড এর জন্য দায়ী কিনা, এটা একটা আমার মনে হলো এটা একটা হতেও পারে, আমার জানা নেই। ধন্যবাদ। হ্যাঁ, অকুপেশনাল হ্যাজার্ড একটা ব্যাপার আছে, ওটা আমি দুটো কথায় বলে বেরিয়ে গেছি। সেটা বলেছিলাম যে এনভায়রনমেন্টাল স্ট্রেস, একটা বলেছিলাম যে সাইকোলজিক্যাল অ্যামেনোরিয়া। অর্থাৎ তার পরের ধাপটাই হওয়া উচিত, আপনি ঠিকই বলেছেন, সেটা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড। এটা হয়তো প্রাইমারি অ্যামেনোরিয়াতে হবে না, কিন্তু অতি অবশ্যই কিন্তু সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে এটা একটা গুরুত্বপূর্ণ আপনার একটা সংযোজন। ধন্যবাদ। জি, আমি ডাকতে চাই যে জিতেন্দ্র স্যার ডাকতে চাই যে আপনি আজকে টপিকের উপরে যদি কিছু সংযুক্ত করতেন। জিতেন্দ্রনাথ স্যার। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আর কি বলবো, এরা তো গুরুত্বপূর্ণ আমাদের স্যার, যেমন শিল্পী যেমন যখন ছবি আঁকে, তার আলোচনাটা প্রাণ ভরে শুনছি, আলোচনা। হ্যাঁ, যেমন আমাদের হান স্যার বা জাহাঙ্গীর স্যার, আমাদের আরিফ স্যার,
এনারা বলেন। তো অন্য উচ্চতার আমি অন্য উচ্চতার আমাদের শ্রদ্ধেয় স্যার। তো আমি যদি ধারণা নেই তাহলে তত বিষয়টা আলোক করবেন। তো যারা আমাদের শুনলেন যেমন আমরা তো আসলে আমরা তো তত যে আমার অনেক শিক্ষণীয় ব্যাপার স্যার যেগুলো বলছেন একদম রেখে তো স্যারকে অসংখ্য প্রণাম। তো অত্যন্ত ভালো লাগছে। তবু ইয়ে আশা রাখছি পরবর্তী কাছে আরো উন্নত কিছু আশা করছি। আমার ভগবান সুস্থ রাখেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে আমাদের সে একজন শিক্ষাগুরুর কাছে আমরা যাব। তার আগে আমি নিচ্ছি যে তারপর পরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তো আপনাদের কারো যদি কোশ্চেন থাকে আপনারা একটু মেসেজ করে দিলে আমার মনে হয় আমার ডাকতে সহজ হবে। মেসেজ করবেন শুধুমাত্র ওনারা করলে তারা একটু মেসেজ করে দেখে নিলাম, তারপর আপনাদের কোশ্চেনটা করতে আমার মনে হয় যে সহজ হবে। হচ্ছে সবাই একসাথে যদি আমরা কথা বলি তাহলে এটা এলোমেলো হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে আমি ডাকতে চাই আমাদের এখানে শুরুতে আমি বলেছিলাম যে আমাদের এই হোমিও দর্পণ কর্ণধার এবং আমি করি যে যার জন্য আসলে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি 222টি ক্লাস আমরা এ পর্যন্ত আমাদের এই গ্রুপ থেকে অলরেডি আমাদের হয়ে গেছে। তো আমরা ইনশাল্লাহ এটাকে আমরা অনেক অনেক নিয়ে যেতে চাই এবং যাদের আসলে সম্মতি বলি বা যাদের আসলে যা হয়েছে তাদের ওনাদের মধ্যে একজন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষাগুরু ডক্টর অমরনাথ স্যারকে আমি অনুরোধ করব যে আপনি আজ ক্লাসটি শুরু থেকে ছিলেন, যদি আমাদের এই ক্লাসটির সাথে কিছু অ্যাড। চক্রবর্তী স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ রাইসুল স্যার, জি স্যার। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বর্মন স্যার। এবং আমি আমি যে জায়গাটা মানে কি পড়েছিলাম আমাদের ওই গাইনি অফ নিয়ে আমাদের কিন্তু আলোচনা যেটা করা এটা খুব ভালো, সেই অভাবটা পূরণ চলেছে। এবং অদ্ভুত ব্যাপার যেটা হচ্ছে যে বর্তমান যুগে এই আমরা যে এই যে গাইনি বা অফিস জায়গাগুলো করছি এখান থেকে কিন্তু অনেক ফিজিক্যাল জেনারেশন পাবো এবং এবং অনেক কিছু আমাদের এখান থেকে করার আছে বা জানার আছে। এই প্রসঙ্গে দুটো ঘটনা আমি বলছি। দুটো ঘটনার মধ্যে একটা হচ্ছে মানে আর কি কি বলবো, একটা 17 থেকে 18 বছরের একটি মেয়ে, তা গ্রামে থাকে। তো সেই তার মা আর কি কলকাতা শহরে কাজ করে। তা সেই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসে। তার পিরিয়ডস হচ্ছে না, তো ব্রেস্টও ডেভেলপ করছে না, এরকম একটা ব্যাপার। সেটা গ্রামে গিয়ে সব ডাক্তার দেখছে এবং যেহেতু গরিব মানুষ হোমিওপ্যাথি দেখছে অ্যালোপ্যাথি কাউকে দেখায়। এখন আমার যখন আসি আমি তখন তাকে বললাম যে আগে আমি আলট্রাসোনোগ্রাফি করবে তবে আমি আমার একটু সন্দেহ হয়েছে, তাই স্ট্রাকচার দেখে আমার সন্দেহ হয়েছে কিছু একটা গড়বড় আছে। তো সেটা যাই হোক, তো তিনি প্রথমে একটু ইতস্তত করছিলেন। তো যাই হোক তিনি বললেন আপাতত ওষুধ পরে ইয়ে করবো। ঠিক আছে, আপাতত ওষুধ দিতে পারি, কিন্তু আপনি যদি 2 মাসের মধ্যে এটা না করান তাহলে কিন্তু আপনাকে আমি চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হবো। না, আমার কাছে টাকা নেই নেই অনেক কিছুই বলছে। তারপর যাই হোক, কুষ্ঠ সেবা সমিতি আছে, ওখানে করে দিলে ওখানে অনেক পয়সায় করে দেয়। সেটাও করানোর পর দেখা যাচ্ছে কি তার ইউটারাসের এই প্রায় না থাকার মতো ছোট্ট। এই যে রুডিমেন্টারি যেটা ছোট মতো, এটা তো এই জায়গাটা
থেকে কিন্তু আমরা কিন্তু উত্তরণ ঘটাতে পারবো না। উত্তরণ ঘটাতে পারবো না বলে আমার মনে হয়েছিল, যাকে আমি ছেড়ে দিয়ে আমি তখন বলি যে আমি গাইনোকোলজিস্ট দেখাচ্ছি। সেখানে হসপিটালে গিয়ে কি হয়েছে আমি পরবর্তী স্টেপটা আমি জানি না। এই একটা কেস। আরেকটা কেস হয়েছে কি, আহ, এরকম এই 17-18 বছর তার কিন্তু মেন্স হচ্ছে না। কিন্তু ব্রেস্ট টেস্ট গুলো একটু লক্ষ্য করেছিল মেয়েটা। তা তাকে আমি পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর ও এটা শুরু করতে আনডেভেলপড কথা লিখেছি। সোজা কথা ডেভেলপমেন্টটা পুরোটা হয়। এই কেসটি কিন্তু আরো কিছু প্রবলেম ছিল, একটু অ্যাবনর্মাল অবস্থানটা ছিল, ছিল। এটা আমি কার্সিনোসিস শুরু করছি। হ্যাঁ, আমি বলেছিলাম দেখুন কিছুদিন, তারপর না ব্যবস্থা কার্সিনোসিস দেওয়ার পর 6 মাসের মাথায় মেন্স শুরু হয়ে যায় এবং ব্রেস্ট ডেভেলপমেন্ট হতে শুরু করে। দুর্ভাগ্যের পেশেন্টকে আমি রাখতে পারি, কারণ আমি পাওয়ারটা মনে পড়ছে না, একটা হাই পাওয়ার পরবর্তী যাওয়ার পর আর স্কিন ডিজিজ, দুর্ধর্ষ গতিতে স্কিন ডিজিজ বেরিয়ে আসে। এবার তার সঙ্গে তার যে স্ট্যামারিং ছিল বা একটু তোতলামি ভাব ছিল, এসব ইয়ে করেছিল, এইগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভ করে। কিন্তু ব্যাপার হচ্ছে স্কিন ডিজিজটাকে বাগে আনতে পারা যায়নি, আর বাগে আনা যেতেও না, হয়তো আরো কিছুদিন সময় আনতে, তার জন্য আউট অফ স্টেশন হয়ে গেল। তো যাই হোক, সেই যে আউট অফ স্টেশন হলো, তারপরে আর অনেক যোগাযোগ নেই। কিন্তু পরবর্তীকালে ওই পাশাপাশি কোনো এক পেশেন্ট আমাকে বলছে আপনি তো ওরা ইয়ে করেছে, ওরা একটা ছেলেকে দাঁড় করে দিয়েছে, দিয়েছে। এই লেটেস্ট খবর হচ্ছে তার সঙ্গে দিয়ে দিয়েছে, সন্তান হয়েছে কিনা এখনো পাই। এই যে। ফলে এরকম কিছু আছে, কিন্তু হচ্ছে যে এই যে প্রথম ঘটনাটা যেটা, যদি আমি ওখানে যে রুডিমেন্টারি থাকছি, সেক্ষেত্রে তো ওষুধ খেয়ে হয়ে যাবে এরকম তো আশা করা উচিত নয়। এটা আমি আশা করছি যে এটা সম্ভব না। এই ক্ষেত্রে ছিল আন্ডার ডেভেলপমেন্ট, ছোট ছিল, মানে বড় ছিল না। হ্যাঁ, এবং ব্রেস্টটা ডেভেলপ করেছে, তার মানে হরমোনাল ইয়েটা কিছুটা হলেও ছিল না, হরমোনাল স্টেজটা। এইটার উপর একটা মানে মেন্টাল রিটার্ডেড আমি এটা চিকিৎসা করেছিলাম। ফলে আমাদের কিছু কিছু কোন ক্ষেত্রে আমরা চিকিৎসা করবো, কোন ক্ষেত্রে করবো না, এই ডিসিশনটাকে নেওয়া খুব জরুরি। আর নাহলে কি হবে, চোখ বুঝে ওষুধ দিয়ে যাবে, আর তারপরে লোকে গালাগালি বড় কথা, যদি কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, তারপরে তারা যদি টেস্ট করে যদি বের করতে পারে যে ওটা নেই, নেই বা এমন রুডিমেন্টারি, বা আপনার সাধ্যেও বেরির সাধ্য করেছে। তবে ব্যাপার হচ্ছে যে আজকে যে আলোচনাটা আমরা করছি তাদের কাছে, আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে যারা জুনিয়র আছে, প্রতিটি ওয়ার্ডকে চেস করুন, প্রতিটি ওয়ার্ড চেষ্টা করুন, সারা জীবন কাজে লাগবে। আর আমাদের মতো বুড়ো যারা একটু পুড়ে আর কি, পড়াশোনা করতে চায় না এই বয়সে, তো তাদের পক্ষে নীলকমলবাবু আদর্শ মানুষ। তিনিও বয়স্ক, তবে তাকে আমরা একটু খাটিয়ে নিচ্ছি আর কি। খাটিয়ে নিয়ে ব্যাপার হচ্ছে যে আমরাও শিখতে চাইছি, উনি ছাত্রী, কিন্তু আমাদের একটা রিভাইজ হচ্ছে, বা আমাদের একটা এটা যে কতটা আমাদের কাজে লাগবে সে বলে বোঝানো যাবে না। তাই স্যার নীলকমল স্যারকে আমি বলছি, স্যার আপনি একদম আমাদের মনে করবেন যে একদম জুনিয়র ছাত্র সবাই, আমরা যারা বুড়ো বুড়ো পড়াশোনা এখন করি না। হ্যাঁ, তো ফলে আমাদের শেখান একদম ধীরে সুস্থে করুন স্যার, টাইমের জন্য হবে, টাইম যত খুশি নেন, আমরা ধীরে ধীরে শিখতে চাই আপনার কাছে। আপনি যেমন কষ্ট করে এতটা করছেন, আমরাও চেষ্টা করবো আপনার মানে এই শিক্ষাকে যথাযথ মর্যাদা দিয়ে আমরা হোমিওপ্যাথির কাজে লাগাবো আমাদের নিজেদের। হ্যাঁ, এবং সেটা আপনার চেষ্টা করুন, কারণ এটা তো হোমিওপ্যাথি করা হচ্ছে। উম, উম, আমি এই যে এইটা যে চালু করেছি, এটা করার পর আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এখনো কথা ফাইনাল হয়নি আমার, সেটা নীলকমল স্যার জানতে পারে, তা কুণাল থেকে কুণাল বলতে পারে, এখন আমার ফাইনাল হয়নি। আমি কিন্তু পত্রিকার মেন্টাল ডিজিজ নিয়ে আলোচনাটাও আমি করতে চাইছি, সেরকম একটা প্রাইমারি একটা কথাবার্তা হয়েছে আমার, যেমন সিজোফ্রেনিয়া বলুন, ডিপ্রেশন বলুন, হ্যাঁ, বা এই টাইপের জিনিস এগুলো কমন ফ্যাক্টর। একটা সার্বিকভাবে যে আমরা না শুনি না বুঝি, তাহলে আমরা হোমিওপ্যাথিটা করবো কি করে? হোমিওপ্যাথি করতে গেলে ওই সিমটম ইয়ের মতো সে নামাবলী গায়ের মতন অবস্থা, হ্যাঁ, তাতে তো হবে না। সিমটমের তো গুরুত্ব বুঝতে হবে, গুলো যেখানে যতটুকু দরকার বলছি যে আমার বলি খেতে হবে। আমি এখন যদি মনে করি যে আমি
ফিজিওলজির মতো অজয় স্যার ফিজিওলজিতে পণ্ডিত হবো, এই বয়সে আমার পক্ষে সম্ভব না। কারণ অজয় স্যার অনেক দিন এটা করছেন তো দেখুন, তার কাছ থেকে তো আমরা কিছু শিখে নিতে পারবো কাজ চালাবার মতো। আমরা যদি প্রত্যেক স্যারের কাছে কাজ চালাবার মতো যদি শিখে নিই, তার কিন্তু আমরা অনেক করতে পারি। এবার প্রত্যেক মানুষের তো একটা ফ্যাসিনেশন থাকে বিশেষ বিশেষ সাবজেক্টের প্রতি বা বিশেষ বিশেষ জায়গার প্রতি। মেডিকেল সায়েন্সে তো অনেক জায়গা আছে, তার মধ্যে যেটা ভালো লাগে সে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ মানুষগুলোকে আমাদের এই অগ্নিদর্পণে আসবার জন্য অনুরোধ করবো, এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা কিছু তাদের কাছে শিখতে পারি। এবং সত্যি কথা বলতে কি, আমি স্যার আমার ছাত্র, স্যার আমিও শিখছি স্যার, কতদিন পড়িনি স্যার। হ্যাঁ, এবং আমাদের মতো ফাঁকিবাজ লোকদের স্যার শেখাচ্ছেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। তবে কথা দিচ্ছি যে আমি আপনার এটা ক্লাসের পর আমি একটু চোখ বলাবো। আমার কাছে বই আছে স্যার, এগুলো অনেকদিন বলা হয়নি স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, রাখছি স্যার, ধন্যবাদ স্যার। অজয় স্যারকে একটু বলবো, অজয় স্যারকে জি, বলবো, অসংখ্য ধন্যবাদ। গুণী মানুষ, অজয় স্যারকে বলবো গুণী মানুষ। আমার কাছে আমরা কিছু পাবো মনে হচ্ছে, কারণ ফিজিওলজি মানুষ তো উনি বলতে পারবেন, অত্যন্ত গুণী মানুষ। স্যার অজয় স্যার, আমি আমি অজয় স্যারকে আমি আমার খুব দুর্ভাগ্য, আজকে আমি ক্লিনিক থেকে এসে আমার জয়েন করতে অনেক দেরি হয়ে গেল। আর ওদিকে উচ্চতর শিক্ষাতেও দেখতে হবে, তার মধ্যে কোনটা ফিজিওলজিক্যাল কজের জন্য হচ্ছে, কোনটা প্যাথোলজিক্যাল কজের জন্য হচ্ছে, সেটাকেও দেখতে হবে। তো নর্মালি ফিজিওলজিক্যাল কজগুলোকে নিয়ে হচ্ছে আমরা সিমটম গুলোকে পেয়ে যাচ্ছি, আমরা ডেফিনেশন গুলো পাচ্ছি, কিন্তু প্যাথোলজিক্যাল কজগুলোকে সেখানে আনতে হবে। তারপরে সেখানে মেডিসিন তো আমরা মেডিকেল খুলে খুলে সেখানে আমাদেরকে পড়তে হবে, বারবার পড়তে হবে, দেখতে হবে, সেটাতে অন্য কথা। কিন্তু এই টপিকটার উপরে আপনাকে যেভাবে আপনি ডিসক্রাইব করছেন, আমি না শুনলেও বুঝতে পারছি যে আপনি ইলাবোরেটলি চালিয়ে গেছেন, ইলাবোরেটলি বলে গেছেন। জীবনের শুরু থেকে একদম যে মহিলার রিপ্রোডাক্টিভ লাইফ স্প্যানটাকে আপনি ধরেছেন, এটা বিশাল জিনিস। এটা আমাদেরও প্রচুর শেখার দরকার। আপনি কাছে এটা আমাদের ঠিক অমরনাথ স্যারের গলায় সুরে সুর মিলে আমিও বললাম, আমরা সবাই শিক্ষার্থী। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে, মূল্যবান কথা বলেছেন। আমি প্রশ্নোত্তর পর্বে অলরেডি রয়েছে, ওখানে আমি একজনকে দেখতে পেয়েছি যে অরুণ স্যার, উনি বলতে চান যে ওর একটি প্রশ্ন আছে। স্যার আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ স্যার, আমি আছি। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। ঘটনা হচ্ছে, আমার একজন পেশেন্ট আর কি, সে তার বয়স 22 বছর আর কি। তো তার কোনোদিনই মানে নর্মাল পিরিয়ড হয়নি, তার পলিসিস্টিক ওভারি আছে। সে যখন ক্লাস 3-তে পড়তো, তখন তাকে তার এক ম্যাডাম আর কি এমন বকেছিলেন যে সে সেই বকার জন্য ভয় পেয়ে 3 মাস স্কুলে যায়নি। তারপর অনেক বোঝানো সোজানোর পরে স্কুলে গেছে। তো তার কিন্তু মানে আজ অব্দি কোনোদিন নর্মাল পিরিয়ড হয়নি। তাকে ওষুধ দিতে হয় বিভিন্ন রকম হরমোন টরমোন দিয়ে, তারপর খুব ফোর্সফুলি যেটা আর কি পিরিয়ড করানো হয়, তাতে তার প্রচন্ড কষ্ট হয়। মানে ও 9 দিনের কোর্সের জায়গায় 5-6 দিন নিয়েই সে সেটা বন্ধ করে দেয় এবং বিছানায় শুয়ে থাকে। তো স্যার আমি ওর মধ্যে মেডিসিন পূজা মেডোলিনাম দেওয়ার পরেও তার পেটে ব্যথা এসছে, তার মিন্সের মতো সমস্ত রকম পরিস্থিতি তৈরি হয়েছে, খুব বেশি কষ্টও হয়নি, কিন্তু মিন্সটা আর হচ্ছে না। তো এবার এখানে কি স্যার আমরা কি পজেশনটা ওই ফাইটেন্ড যে হয়েছিল সেই পজেশন ধরে কি আমরা এগোতে পারি? এই ব্যাপারে একটু যদি আলোকপাত করতেন স্যার তাহলে ভালো হতো। মানে অ্যাপোনাইট ওপিয়ামের দিকে যেতে পারি কিনা সেটা একটু, বা অন্য কোনো যদি আপনি দিক নির্দেশনা করতেন। তার মানে অদ্ভুত কেস আর কি, রেয়ার কেস এগুলো। থ্যাংক ইউ। এখানে পেশেন্টের অপমান, হ্যাঁ, আমরা ধরতে পারি যে ও সেই সময় অপমানিত হয়েছেন, হ্যাঁ, সেই অবস্থা ধরতে পারি আর কি মনে হয়। অপমানের থেকে বেশি ভয় পেয়েছিল সে, মানে সন্ত্রস্ত হয়ে পড়েছিল আর কি। মানে ওই ম্যাডামকে দেখতেই চাইছিল না আর কি, ওকে মানে ওকে দেখেই ভয় পাচ্ছিল আর কি, কান্নাকাটি করেছিল।
তার মা বলেছে আমাকে এই কথাটা। তো এবার এটা কি মানে মানে ফিয়ার ফ্রম পজিশনটা ধরতে পারি কি, বা ফ্রাইটেন্ড হয়ে যাওয়া, অথবা এটা অন্য কোনো পথে যাবে, সেটাই আর কি একটু প্রশ্ন ছিল। সেখানে রিলেটেড কিছু কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, ফ্রাইটেননেসটা উনি বেশি হয়েছে নাকি অপমান বোধটা বেশি হয়েছে, এটা রিলেটেড আর একটু সাইন সিমটম না, আমি রাখতে পারে সেই থেকে। ভয়টাই আর কি তারা বেশি উল্লেখ করছিল, যে পেশেন্ট ছিল সেও ভয় উল্লেখ করছিল, তার মাও ভয় উল্লেখ করছিল। কিন্তু এজ এ ফিজিশিয়ান হিসেবে আমরা সেই সাইন সিমটম আমরা লক্ষ্য করবো যে আসলে কোনটার প্রায়োরিটি বেশি আসছে এর মধ্যে আর কি, এই জিনিসটা আমার মনে হয়। প্রশ্নটি বলুন। প্রশ্নটা জি হচ্ছে জি এই অ্যামেনোরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যান্সার ড্রাগ, তারপরে এই যে টিবির ক্ষেত্রে ব্যবহার করা হয় ডট, এবং সাইকিয়াট্রিক বিভিন্ন রকম যেগুলো সিজোফ্রেনিয়ার ওষুধ বা অন্যান্য যেগুলো ওষুধ আছে এরকম সাইকিয়াট্রিস্ট পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি অনেক ওষুধ দেওয়ার পরে পিরিয়ড বন্ধ হয়ে যায়। এইসবগুলোর কি ভূমিকা এগুলো একটু জানা দরকার। হ্যাঁ, আর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলো তো হচ্ছে এগুলোর অ্যামেনোরিয়ার ক্ষেত্রে এগুলোর কোনো ভূমিকা আছে কিনা এটার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত এখন দেখা যাচ্ছে এখনকার দিনে আমরা যেগুলো পাচ্ছি প্র্যাকটিসে, যে অনেক বাচ্চা 9-10 বছরের মেয়েরা ডেভেলপ শরীর, তার দেখা যাচ্ছে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, অনিয়মিত হচ্ছে, কারো প্রচন্ড হচ্ছে বেশি পরিমাণে, কখনো হচ্ছে না। এগুলো কি সিফিলিটিক মায়াজমের থেকে এগুলো এরকম হচ্ছে? আর আরেকটা প্রশ্ন হলো যে দেখা যাচ্ছে ওই স্যার একটা বোধহয় একটু ওই বললেন সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে বোধহয় সিফিলিস আর সাইকোসিসের প্রভাব আছে, সোরা নেই, সোরা না থাকলে, এটা বোধহয় সচেতনভাবে বলেননি, সোরা না থাকলে সাইকোসিস সিফিলিস তো আসতেই পারে না। এইটা আর একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে স্যার বলছিলেন যেটা, হ্যাঁ এটা দেখাই প্রায় অনেক মায়েদেরই দেখা যাচ্ছে এখন ডেলিভারি হওয়ার 2-3 মাস পর থেকেই পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। এগুলো মানে এগুলো সিফিলিটিক মায়াজম, এগুলো বোধহয় কোন বইতে পড়েছি মনে হচ্ছে, কার বইতে, যে একটা প্রদীপ দুই দিক থেকে জ্বালিয়ে দিলে যেরকম অবস্থা হয়, সাধারণত টিউবারকুলার বলে ব্যাখ্যা করা হয়েছে, যে তাড়াতাড়ি রুগীর ক্ষয় হয়ে যায়। মানে এটা অ্যাকচুয়ালি সিফিলিটিক, কারণ হচ্ছে মায়ের যদি বুকে দুধও খায় বাচ্চা, আবার এদিকে পিরিয়ডও হতে থাকে, এটা হরমোনাল একটা অ্যাবনর্মালিটি। তো সেক্ষেত্রে মায়েদের শরীর স্বাস্থ্যের অবনতি বা ক্ষতি হওয়ারই সম্ভাবনা থাকে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও একটু আলোচনা দরকার। সেরকম তো দেখা যাচ্ছে অনেকই এখন, কারণ আমাদের তো নানাভাবে প্রচুর ওষুধ খেয়ে তারপরে একজন হোমিওপ্যাথির কাছে আসে, অন্যান্য সবকিছু করে যখন হয় না, তখন সে অগতির গতি হোমিওপ্যাথি আসে। কাজেই সেই সব ক্ষেত্রেও আমাদের কিছুটা সচেতন থাকতে হবে। ঠিক আছে, স্যারকে অনেক ধন্যবাদ। অনেক উনি অবশ্য এর পরবর্তী আলোচনা বাকি রয়েছে, এইগুলো আমার মনে হলো বলে বললাম। ঠিক আছে, রাখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আর কি ওই শ্যামল স্যার যেটা বললেন তার উত্তরটা যেতে এই মুহূর্তে কেউ নেই দেখলাম, যতটুকু বলতে পারি উনি যেটা বললেন যে হ্যাঁ, যে সকল সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক ড্রাগ খাওয়ার পর যেগুলো হয় তার ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে আমরা মিমস অথবা সিমস এই জাতীয় ওষুধ অথবা যে সকল জায়গা থেকে আমরা ওষুধের কন্ট্রাডিক্টরি পার্টগুলো জানতে পারবো, সেখানে যদি এই অ্যামেনোরিয়া বা অন্যান্য কিছু থেকে থাকে আমরা নিশ্চয়ই সেখান থেকে সহজেই জেনে নিতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা সাইকোসেফিলিটিকের কথা বলেছিলাম, হ্যাঁ অতি অবশ্যই তো সোরা আছেই, আসলে সোরা এটাকে কমন রেখে দিয়ে তার পরবর্তী ধাপে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি মাসমেটিকের কথা বলেছি। সেটা সোরাকে তো নিয়েই, অতএব হয়তো সেই জন্য হয়তো সোরাটাকে আমি অতটা গুরুত্ব মানে কি, মানে বলতে গিয়ে আমি অতটা না বলে বেরিয়ে গেছি, কিন্তু সোরার ভূমিকা নিঃসন্দেহে আছে। আর তৃতীয় কথা হচ্ছে যেটা বললেন যে কেন হয় আজকে 3 থেকে 4 মাস প্রেগনেন্সিতে, ডেলিভারি 3 থেকে 4 মাস পরে কেন হয়, সেটা উত্তর আমার জানা নেই। তবে এই যে খুব কম বয়সে আজকে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়ে যাচ্ছে, বা তার অন্যতম কারণ হচ্ছে আমাদের
মানে এনভায়রনমেন্টালি দেখা যাচ্ছে যে আমাদের সেক্স অর্গান বা সেক্সের জন্য যে সকল হরমোন গুলো দায়ী, প্রোল্যাকটিন হরমোন বলুন, এলএসএইচ বলুন, বা পিটুইটারি গ্ল্যান্ডে যে সকল আছে, সেগুলো অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখুন, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের মাধ্যমিক হয়েছে, তখন আমাদেরকে একটা সিনেমা দেখতে দেওয়া হতো না। আমাদের উত্তম সুচিত্রা রোম্যান্স মানে একটা যেন কি যেন একটা অপরাধ, এরা যেন জেনে যাবে। অতএব আমাদের ওই সময় আমাদের হরমোনাল গ্ল্যান্ড গুলো ঠিক সময় প্রভাবিত হয়েছে বা সময়ের পরে হয়েছে, বা বলতে পারি এক একজনের ক্ষেত্রে একটু আগে হয়েছে। কিন্তু এখন এই ইন্টারনেট, এই ফেসবুক, বা মনে করুন আমাদের বিভিন্ন ধরনের যে সিনেমা আমরা দেখছি, একসাথে বসে দেখছি, বা যে পরিমাণে বিজ্ঞাপন দেখছি, যে অটোমেটিক্যালি আমাদের এই ধরনের সেন্সরি বা সেক্সের অর্গান গুলো সময়ের অনেক আগেই ওই প্রতিক্রিয়া বলুন, পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, যে কোনো কারণেই হোক, কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার সাথে আমরা যে ধরনের চকলেট বা যে ধরনের ড্রাগ জাতীয় জিনিস আমরা আজকে খাচ্ছি, তাতে হচ্ছে কি ওই জায়গাগুলো উদ্দীপিত হয়ে আমাদের শরীরে অনেক আগেই কিন্তু পিউবার্টি এসে হাজির হয়ে যাচ্ছে। এটা কিন্তু অস্বীকার মোটেই করা যাবে না। অতএব এই জিনিসটাকে মাথায় রেখে বলতে পারি যে সময়ের সাথে বা আমাদের এই খাদ্য, গুণ, পড়াশোনা, চিন্তা ভাবনা সবকিছু নিয়েই বোধহয় আমরা এই জায়গাটার দিকে এসে পৌঁছেছি। নমস্কার। স্যার, আমি একটু কন্টিনিউ করতে চাই আপনার মানে কথাটার সাথেই। এই কিছুদিন আগে একটা আলোচনায় শুনেছিলাম, মানে মা যখন গর্ভ অবস্থায় রয়েছে, সে অবস্থায় আবার কোনো কারণে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার প্রয়োজন পড়েছে তার ফলে তার যে মেয়ে হয়েছে, তার মোটামুটি 5-6 বছর থেকেই হঠাৎ করে পিরিয়ডস হতে দেখা গেছে। তা যিনি মানে যে আলোচনাটা শুনছিলাম, আস্তে আস্তে বিভিন্ন কেস স্টাডি নিতে নিতে হঠাৎ মানে এই ব্যাপারটা আইডেন্টিফাইড হয়। তারপরে উনি বললেন কি, যেহেতু একটা হরমোনাল মেডিসিন খাচ্ছে, সেটাও শরীরে, মায়ের শরীরে একটা ব্যাপক পরিবর্তন, তার সাথে বাচ্চারাও। তো এটা একটা যোগ করতে চাইছিলাম। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। আমি একটু অ্যানাউন্স দিতে চাই। আমাদের 23তমকে আজ বুধবার, মানে কালকে, আজকের যেহেতু 12টা অলরেডি বেজে, 12টা বাজেনি, কালকে রাত আমাদের